রাজনৈতিক দলগুলো পরস্পরকে এবং সরকারকে চাপে রাখতে বিভিন্ন কথা বললেও নির্বাচন নির্ধারিত সময়ে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ১৭ বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের ভোটদানের অভ্যাস চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেয়া হয় না। জামিন দেয়া না দেয়া বিচারকদের ব্যাপার। তবে জামিনের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট ও আইনজীবীদেরও ভূমিকা থাকে। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। নির্বাচনের আগে নয়, নির্বাচনের দিনই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় সনদ সংস্কার এসব বিষয়ে সাধারণ মানুষের তেমন কোনো ধারণা নেই। একটি রাজনৈতিক দল এসব বলে মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল। সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তার দল সংস্কার চায়, তবে যেসব বিষয় সংসদে পাশ হতে হবে সেসব বিষয় এখনই বাস্তবায়নে তাদের আপত্তি রয়েছে। সাধারণ মানুষ আপনারা এত কিছু বলে বোঝেন, সত্যি কথা বলেন তো, গণভোট সনদ এসবকে আমরা বুঝি। যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে, যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হচ্ছে ১৩ নভেম্বর থেকে, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন ৬টি করে রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে বলে এনটিভিকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগামী নির্বাচনে কতগুলো দল অংশ নেবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নিবন্ধন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এটি শেষ হলে জানানো যাবে কতগুলো দল অংশ নেবে। তিনি জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা প্রয়োজন তা করা হবে। এরই অংশ হিসেবে বিভিন্ন পদে বদলি এবং পদায়ন শুরু হয়েছে। আমাদের সংলাপ শুরু হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন যা যা করা প্রয়োজন প্রত্যেকটা কাজই করবে। লিখিত পরীক্ষায় সময় বাড়ানো সহ কয়েক দফা দাবি জানিয়েছে ৪৭তম বিসিএস প্রত্যাশী শিক্ষার্থীরা। সকালে পিএসসি ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে তারা আগারগাঁও পিএসসি ভবনের সামনে অবস্থান নেয়। তাদের অভিযোগ, অন্যান্য বিসিএস এর লিখিত পরীক্ষার জন্য ৬ মাস সময় দেওয়া হলেও ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষায় মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, নিয়োগে দুর্নীতি করার জন্যই সময় কম দেওয়া হয়েছে। নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার জন্য এই সময় কমানোরও অভিযোগ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। নতুন বছর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নববর্ষ প্রকাশনা সামগ্রী ২০২৬-এর মোড়ক উন্মোচন ও দুদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে টিএসসি অডিটোরিয়ামে প্রদর্শনীর উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। প্রকাশনা উৎসবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংক্রান্ত বইয়ের পাশাপাশি বিভিন্ন দার্শনিকদের গবেষণাধর্মী বই রাখা হয়েছে। বিজ্ঞানভিত্তিক আধুনিক সমাজ গঠনে প্রয়োজনীয় দক্ষ নাগরিক তৈরির জন্য শিবিরের প্রকাশনা কার্যকর ভূমিকা রাখবে বলে
নেতারা জানান। ধান ও গম আমদানির পাশাপাশি উৎপাদন ঠিক থাকায় সার্বিকভাবে দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আগামী সরকারও খাদ্য নিয়ে চাপে পড়বে না। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের মিটিং শেষে এসব কথা বলেন তিনি। পার্শ্ববর্তী দেশে চালের দাম কমেছে, সেখান থেকে আনে, অন্য অন্য দেশ থেকে ওরা আনে, সেগুলো আনাতে আমাদের সুবিধা। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক। আমরা যাওয়ার আগে একটা মোটামুটি একটা ভালো পরিস্থিতি আমরা হয়তো আগামীতে যে সরকারের তারা ইনহেরিট করবে, এটা একটা দিক। নির্বাচনের আগে নয়, নির্বাচনের দিনই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এত সব বোঝে না, অথচ কিছু শিক্ষিত মানুষ বিদেশ থেকে এসে মানুষের উপর এসব চাপিয়ে দিয়েছে। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার নাম ঐকমত্য নয়। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাচনী আসনের বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জগন্নাথপুর, চিলারং সহ বেশ কয়েকটি ইউনিয়নে একাধিক বৈঠক ও মতবিনিময়ে অংশ নিয়ে মির্জা ফখরুল আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, বিএনপি সবসময় সংস্কার চায়, তবে সংস্কারের বিষয়গুলো জনগণের নির্বাচিত সংসদে পাশ হতে হবে। সাধারণ মানুষ আপনারা এত কিছু বলেন, বোঝেন? সত্যি কথা বলেন তো, কোন ভোট সনদ এইসবকে আমরা বুঝি? যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে, যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা এদিকে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না। আগামী সংসদে কি পাস হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায়। আরে কি মুশকিলের কথা, তাহলে নির্বাচনের দরকার কি? বক্তারা বলেন, দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে মুক্তি পেতে চায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 10ম গ্রেড বাস্তবায়ন সহ 3 দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সারা দেশের স্কুলগুলোতেও কর্মবিরতি পালিত হচ্ছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এছাড়া শনিবার তাদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষকরাও সমবেত হয়ে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। নিজেদের 3 দফা দাবিকে যৌক্তিক উল্লেখ করে অবিলম্বে সরকারকে এসব মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান। দুপুরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে গতকাল পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষক নেতারা। আমাদের তো যোগ্যতার ঘাটতি নাই, তাহলে কেন আমাদেরকে যোগ্যতা সম্পন্ন আমাদের 3 দফা দাবি তারা মেনে নেবে না? বর্তমান সরকারের কাছে অনুরোধ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ, আপনারা আমাদের দাবিকে মেনে নেন। আজকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে, এটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। আমরা অনতিবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এদিকে
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এতে শ্রেণীকক্ষ পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েন কোমলমতি শিক্ষার্থীরা। এসে দেখতেছি সবাই খেলা করছে, তারপরে কোনো স্যার ম্যাডাম আমাদের ক্লাসে আসছিল না। আমার সামনে পরীক্ষা, অনেক ক্ষতি হয়ে যাবে। এটা আমাদের একটা সমন্বিত একটা বিষয়ে পড়ে গেছে, যেহেতু আমাদের শিক্ষক জাতি, তার ভিতর আমরা পড়ি, একটা গোটা জাতির একটা সিদ্ধান্ত, এই কারণে আমরা আজকে ক্লাস বর্জন করেছি। এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট সহ শিক্ষকদের বেশ কয়েকটি সংগঠন। 24 ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন দেন কেন? আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগ করেছেন সমর্থকরা। একই সঙ্গে মনোনয়ন বঞ্চিতদের পক্ষে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। দিনাজপুরে বিরলে শোভাযাত্রা শেষে সমাবেশে বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, দিনাজপুর 2 আসনে ধানের শীষ বিজয়ী হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করা হবে। নেত্রকোনা 2 সদর ও বারহাট্টা আসনে বিএনপি প্রার্থী ডাক্তার আনোয়ারুল হকের সমর্থনে মিছিল করেছে নেতাকর্মীরা। পরে সমাবেশে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন বিএনপির প্রার্থী। মাদারীপুর 2 শিবচর আসনে গণসংযোগ ও র্যালিতে অংশ নেন বিএনপি প্রার্থী বাশার সিদ্দিকী। এছাড়া নাটোর, নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থীরা। এদিকে রংপুর 3 আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির সদস্য সচিব মাহফুজুন নবী ডনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। কুমিল্লা 6 আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সমর্থকরা। গাইবান্ধার সাঘাটায় বিএনপির দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সাঘাটায় বিএনপির বহিষ্কৃত নেতা সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী নাহিরুজ্জামান নিশাদের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঘাটা উপজেলা সদরে 144 ধারা জারি করে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের মাঠ পর্যায় থেকে বিভিন্ন স্তরে রদবদল ও পদায়ন শুরু করেছে সরকার এবং নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর জন্য আচরণ বিধিমালা চূড়ান্ত করে 13 নভেম্বর থেকে প্রতিদিন 6টি করে দলের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন, জাতীয় পার্টির কোন গ্রুপ লাঙল নিয়ে নির্বাচন করবে সে বিষয়ে বিবাদমান অংশগুলোকে সিদ্ধান্ত দিতে বলা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বিতর্কিত 3টি নির্বাচনের সঙ্গে জড়িত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসক ও পুলিশের উচ্চ পদস্থ পদগুলোতে যাচাই বাছাই করে পরিবর্তন ও পদোন্নতি দেওয়া হচ্ছে। সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির মাঠ নির্বাচন ও আইন শৃঙ্খলার বিষয়ে পরামর্শ নিয়ে ইসি মাঠ প্রশাসন ঢেলে সাজাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন যা যা করা প্রয়োজন প্রত্যেকটা কাজই করবে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন এই যে বিভিন্ন পোস্টে পদায়ন, বদলি এগুলো শুরু হয়েছে এবং এটি আমরা ইলেকশনের আগে এগুলো যেখানে যে সমস্যা আছে এই সমস্যাগুলো আমি অ্যাড্রেস করব এবং সরকারও এই কাজটি করছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, যতগুলো দল নিবন্ধিত আছে তাদের সবার নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তবে সংলাপ ও লাঙল প্রতীকে নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির কয়েকটি অংশের আবেদনের প্রেক্ষিতে কমিশন বিবাদমান অংশগুলোকে সমাধানে আসার তাগিদ দেন। এখন নির্বাচনের জন্য ম্যান্ডেটরি হচ্ছে তার রেজিস্ট্রেশন দলীয়ভাবে, তার প্রতীক। এখন একটা দলের ভিতরে তাদের মধ্যে তাদের যে সংবিধান আছে, কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের ধারাবাহিকতায় এই প্রতীক এবং দল যারা ওন করবে তারা ইলেকশন করবে। জোট করেও নিজস্ব দলের প্রতীকে দলগুলোর নির্বাচন, জামানত সহ বেশ কিছু সংশোধনের বিষয়ে নতুন করে কোনো কিছু যুক্ত করা সম্ভব নয় বলে মনে করেন ইসি আনোয়ারুল ইসলাম। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।
গুম ও জুলাই হত্যাযজ্ঞের মামলায় অভিযুক্ত সেনা সদস্যদের সেনা আইনে বিচারের সুযোগ নেই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই বিচার হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর MH তামিম। জুলাই অগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, 13ই নভেম্বর শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় রায়ের তারিখ ধার্যকে কেন্দ্র করে কোনো চাপ বা উদ্বেগ নেই প্রসিকিউশনের। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের একই দিনে দেয়া লকডাউন কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। 13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত নয়, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন কোনো ধরনের কোনো আশঙ্কা নেই। ঢাকা 10 আসনের ভোটার হতে আবেদন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ঢাকা থেকেই আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। জানিয়েছেন, ভবিষ্যতে ধানমন্ডি এলাকায় বসবাসের পরিকল্পনা রয়েছে। বিকেলে রাজধানীর ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে কুমিল্লার মুরাদপুর থেকে ভোটার তালিকা স্থানান্তর করার আবেদন প্রক্রিয়া শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগে কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আলোচনা সাপেক্ষে যে কোনো দলে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তার। নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। 2টা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে, 2018 সালে এবং 2024 সালে, এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। 47তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে পরীক্ষার্থীদের পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হন। এর আগে পিএসসি প্রতিনিধিরা তাদের গেট থেকে সরে যেতে বললেও পরীক্ষার সময় বৃদ্ধির ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন 47তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য 3 থেকে 6 মাস সময় দেয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র 40 দিন। আগামী 27 নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে। তবে এই সরকার পে স্কেলের সিদ্ধান্ত দিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়। সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা এসে করতে পারে। যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। আর থার্ড হলো আমাদের ব্যাংকিং সেক্টর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং সেক্টরটা মোটামুটি যেটা শুরু হয়েছে, আর বাকিগুলো আস্তে আস্তে করবে। ইসলামী ব্যাংক থেকে 10.5 কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 67 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর্থিক ঋণ হিসেবে দুদকের সবচেয়ে বড় মামলা এটি। এজাহারে বলা হয়েছে, আত্মসাতের এই ঘটনার সাথে এস আলমের সাইফুল আলম, ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা
সরাসরি জড়িত। তাদের যোগসাজশে বিভিন্ন সময়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেওয়া হয় ঋণ নেওয়ার সময়। এসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ও এসালম ট্রেডিং কোম্পানির নামে প্রায় ৯,২৮৩ কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করা হয়, যা বর্তমানে সুদ আসলে ১০,৪৭৯ কোটি ৬২ লাখ টাকায় দাঁড়িয়েছে। ৫২২ ঘণ্টা অনশন করলেও আম জনতা পার্টির তারেক রহমানকে শর্ত পূরণ না করায় নিবন্ধন দেওয়া সম্ভব না। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ রোববার এমন মন্তব্য করেন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে অনশনরত তারেক রহমানের সঙ্গে দেখা করে বিভিন্ন দল এবং ব্যক্তিরা। ঢাকা ৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া ইশরাক হোসেন এদিন দেখা করতে আসেন। তারেকের দলে নিবন্ধনের বিষয়টি পুনর্মূল্যায়নের সুপারিশ করেন। একই সঙ্গে আগের সরকারের আমলে নিবন্ধিত দলগুলোর বিষয়ে পুনর্নিরীক্ষা চালানোর আহ্বান জানিয়েছেন। পরে সচিব আখতার আহমেদ নির্ধারিত শর্ত পূরণ করে আবার আবেদন অথবা আপিল করার পরামর্শ দেন। তিনি বলেন, শর্ত পূরণ না করে অনশন চালানো হলেও নিবন্ধন দেওয়া সম্ভব নয়। নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং ওনারা কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নয়। ঠিক হতেই পারে, সেটা পুনর্বিবেচনা, সংশোধন, পরিবর্জন ইত্যাদির জন্য আবেদন করতেই পারে। কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে, তিনি যে কোনো সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন বলে আমি মনে করি। টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক। সেখানে একটা মানে ভেটিং হয়ে যায়, একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল। উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা সহ 5টি মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আপিল বিভাগের চেম্বার জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এর আগে দুপুরে 5টি মামলায় আইভিকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি এএসএম আব্দুল মোবিন এবং বিচারপতি সগির হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। গত বছরের 20 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আদমজি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় শেখ হাসিনা সহ 132 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 300 জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। গত 9 মে আইভিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শহীদ চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের সন্তান তপু রায়হান। সকালে জাতীয় প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠান থেকে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলন থেকে দুর্নীতিমুক্ত, দলীয়করণমুক্ত, রাজনৈতিক এজেন্ডা মুক্ত সত্যিকারের জনকল্যাণমুখী সৃজনশীল রাজনীতি শুরুর অঙ্গীকার করেন তিনি। বলেন, বিজয়ী হবার জন্য নয়, মানুষের সঙ্গে সংযোগ, তাদের সমস্যা সমাধান ও সবার অংশগ্রহণে এলাকার উন্নয়নে কাজ করতে আগ্রহী তিনি। পরাজিত হলে বিজয়ী প্রার্থীর সাথে কাজ করার প্রতিশ্রুতিও দেন তপু। একটি মানবতার সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন বাবার ছিল, আমি তা ধারণ করি। আমি অনেক ভেবেছি, আমার মনে হয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট না হয়ে মানব কল্যাণমুখী রাজনীতি করা সম্ভব এবং সেটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবার আমনের মৌসুমে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান 34 টাকায় কিনবে সরকার। এছাড়া সিদ্ধ চাল কিনবে 50 টাকা এবং আতপ চাল 49 টাকায়। সকালে সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে না আসলে আমদানির অনুমোদন দেবে সরকার। সেলিম মালিকের রিপোর্ট। কৃষকের মাঠে আমনের সোনালি পাকা ধান। মৌসুমের শুরুতেই অনেকে ধান কেটে গোলাপ ভরতে শুরু করেছেন। ক্রয় কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, আগামী 30 নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে সরকার। এবার 50,000 মেট্রিক টন ধান, 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 50,000 মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। নভেম্বরের 18 তারিখ থেকে 20 তারিখ থেকে আমাদের প্রকিউরমেন্ট আমনটা শুরু হবে। 20 তারিখ থেকে আমরা করব। সার্বিকভাবে আমরা মনে করি যে খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক।
আমরা যাওয়ার আগে একটা মোটামুটি একটা ভালো পরিস্থিতি আমরা হয়তো আগামীতে যে সরকার তারা ইনহেরিট করবে। এদিকে বাজারে হঠাৎ করে কেজিতে অন্তত 50 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। তবে দেশে পেঁয়াজের কোনো সংকট নেই এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, শিগগিরই দাম না কমলে দেয়া হবে আমদানির অনুমতি। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। আমরা আগামী হয়তোবা 4-5 দিন দেখব। 4-5 দিনের মধ্যে যদি আমরা এই সপ্তাহটার মধ্যে যদি দেখি যে বাজারের মূল্যর যথেষ্ট উন্নতি না ঘটে এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে নাকি। ইতিমধ্যে পেঁয়াজ আমদানির জন্য প্রায় 3000 আবেদন পড়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। প্রায় 2800-র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।